আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি যে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাথা উঁচু করে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনা। এই সাক্ষাৎকারে আর কি কি বলেছেন শেখ হাসিনা, দেশে ফেরার বিষয়ে তিনি কি পরিকল্পনা প্রকাশ করেছেন, দেশ নিয়ে আওয়ামী লীগের রাজনীতি এবং সাংগঠনিক চ্যালেঞ্জ নিয়ে কি বলেছেন, এসব প্রশ্নের জবাব সহ আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো এই ভিডিওতে, যা বলেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। থাকুন সঙ্গে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, দেশে ফিরছেন শেখ হাসিনা, দিল্লি থেকে বিস্ফোরক বার্তা, এটা হচ্ছে শিরোনাম। তো এই শিরোনাম বলছে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোচনার জন্ম হতে চলেছে। অবশ্য দেশে ফেরার কথা তিনি এর আগেও বলেছেন, একাধিকবার বলেছেন। সেটি নিয়ে কখনো আলোচনা হয়েছে, আবার আলোচনা নিয়ে গেছে। তবে রাজনীতির বিশ্লেষকরা এখন মনে করছেন একটা মোমেন্টাম হয়তো তৈরি হচ্ছে, যা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সত্যি সত্যি প্রাসঙ্গিক করে তুলতে পারে। এদিকে দিন দুয়েক আগে শুনলাম, আপনারা হয়তো শুনেছেন, তিনি বলেছেন, এটা অডিওতে শুনলাম, যেভাবে আমাকে এখানে রেখে গেছেন, মানে দিল্লিতে যে বিমান দিয়ে রেখে গেছেন সেটা পাঠান, আমি আসব। তিনি যেভাবে বলেছেন, ঘটনাটা আসলে হয়তো সেভাবে ঘটবে না, এটি অনুমান করা যায়। তবু হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে বিশ্লেষকরা কিন্তু আলোচনা করছেন, কথা বলছেন। দেশের একাধিক গণমাধ্যম সাক্ষাৎকারটি অনুবাদ ছেপেছে। তার মানে কিছু একটা হয়তো হচ্ছে বা হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে ফিরবেন তিনি, কোন পরিস্থিতিতে ফিরবেন? তার এই ফেরার ঘোষণায় সরকার এবং বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া কি হবে? শেখ হাসিনার ফেরার বার্তা কি শুধুই আবেগময় কিছু কথা, নাকি একটি বড় রাজনৈতিক কামব্যাকের সংকেত? সাক্ষাৎকারে শেখ হাসিনা স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি নীরব নন, বরং অনেক বেশি সক্রিয়। এটি মাঝে মধ্যে অনুধাবন করা যায়। তার দাবি, কূটনৈতিক পর্যায়ে, আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে এবং বিশ্ব গণমাধ্যম ব্যবহার করে তিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তিনি বলেছেন, সৃষ্টিকর্তা যেহেতু আমাকে বাঁচিয়ে রেখেছেন, খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরব। এই একটি লাইন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়। কারণ অনেকেই ধারণা করেছিলেন শেখ হাসিনা হয়তো দীর্ঘ নির্বাসনের পথেই হাঁটবেন, কিন্তু তার এই বক্তব্য যেন বলছে ভিন্ন কিছু। তিনি যেন পরিষ্কার বার্তা দিলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা যাবে না। দেশে ফেরার জন্য তিনি দুটি শর্ত সামনে এনেছেন। প্রথমত, রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার হতে হবে। দ্বিতীয়ত, দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হতে হবে। এই যে দুটো শর্ত তিনি দিলেন, এই দুটো শর্তের রাজনৈতিক অর্থ কি? সরলভাবে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে বোঝা যায় যে তিনি যে বলছেন যে রাজনৈতিক শক্তির যে প্রভাব মুক্ত করার কথা, মানে তাদের কার্যক্রম সহজ করার কথা, অর্থাৎ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বা দমন পীড়নের রাজনীতি বন্ধ করার কথা হয়তো তিনি বলছেন। আবার দলটিকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়ার দাবিও হয়তো তিনি জানাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এই যে দাবিগুলো তিনি বললেন, শর্ত দিলেন, বিএনপি, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কি এমন পরিবেশ আদৌ তৈরি করবে বা করতে চাইবে? সরকার না হয় করলো, যদি করে জামাত কিভাবে দেখবে এটিকে? এনসিপি কি চাইবে সেরকম কিছু হোক? কারণ আওয়ামী লীগের কার্যক্রম সচল হওয়া, শেখ হাসিনার প্রত্যাবর্তন মানে দেশে ফেরা, এর মানে কি? এর মানে তো বিএনপি জামাতের জন্য গাদা গাদা চ্যালেঞ্জ তৈরি হওয়া, পদে পদে। এবং এনসিপি তো মনে করে, তারা বক্তৃতায় তাদের নেতারা বলেন যে আওয়ামী লীগ ফেরা মানে তাদের খেলা প্রায় শেষ, অর্থাৎ পতনের শুরু।
এখন সেই পতন কেমন হবে, কিভাবে হবে, সেটা যদিও এখন কেউ আজ করতে পারছেন না। এর কারণ আছে, কারণ বাস্তবতা হলো শেখ হাসিনার দেশে ফেরা মানে আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্জাগরণ। এখানেই আসলে সকলের ভয়, সব রাজনৈতিক দলের ভয়, অন্যান্য বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তাদেরও ভয় এখানে। বর্তমানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে চাপে রয়েছে, এই কথা সত্য, কিন্তু তাদের ভোট ব্যাংক পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে, মুছে গেছে, হাওয়া হয়ে গেছে, এটা কি জোর দিয়ে বলা যাবে? যাবে না বোধহয়। শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ জনগণের দল, কাগজে লেখা কোনো নিষেধাজ্ঞাই এই দলকে দমন করতে পারবে না। এই বক্তব্যের মাধ্যমে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগকে প্রশাসনিক আদেশ দিয়ে থামানো গেলেও, সাময়িকভাবে আটকানো গেলেও রাজনৈতিক বাস্তবতা থেকে মুছে ফেলা সম্ভব নয়। তিনি দলের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন এই সাক্ষাৎকারে। নিষিদ্ধ এর আগেও আওয়ামী লীগ হয়েছে, তারপরে কিভাবে ফিনিক্স পাখির মতো আবার ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে, সেটি তিনি বোঝাতে চেয়েছেন। এই জায়গাতেই বিএনপি জামাতের জন্য একটা নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ যদি আওয়ামী লীগ আবার মাঠে সংগঠিত হতে শুরু করে, অর্থাৎ সুযোগ তৈরি করে নিতে পারে যদি একবার, তাহলে বর্তমান যে রাজনৈতিক হিসাব আছে, যে সমীকরণ আছে, এটা কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে। কারণ এর কিছু কারণ যদি বলি আপনারা মেলাতে পারবেন। চারদিকে দেখুন, সোশ্যাল মিডিয়ায় দেখুন, জনগণের প্রতিক্রিয়া খেয়াল করুন। বিশেষ করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, দরিদ্র মানুষ, নিম্নবিত্তের মানুষ, তারা কিভাবে, কি ভাষায় মুখ খুলছেন লক্ষ্য করুন। এবং তারা যে প্রত্যেকেই শেখ হাসিনার একটা অসাধারণ, অপ্রত্যাশিত কিন্তু সুনির্দিষ্ট কামব্যাকের প্রত্যাশা করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনাও হয়তো এই পরিবেশটা এবং এই প্রেক্ষাপটটা উপলব্ধি করতে পারছেন। এই জন্যই হয়তো তিনি দাবি করেছেন বর্তমানে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক এবং কয়েক লক্ষ নেতা কর্মী দেশে সক্রিয় রয়েছেন, যদিও আমরা সেটা দেখতে পাই না। তিনি বলছেন নিপীড়ন, হামলা, মামলা, গ্রেফতার কিছুই তার দলকে ভাঙতে পারেনি, এটি সত্য, এবং নেতা কর্মীদের মনোবল নষ্ট করতে পারেনি। জুটিকা মিছিল এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি এটি প্রমাণ দেয়। এখানেই আসলে তিনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগ এখনো ফ্যাক্টর, এবং সেই কারণেই তিনি বলেন কোট আনকোট তারা আওয়ামী লীগকে ভয় পায়। এই তারা কারা কারা ভয় পায় তিনি সরাসরি নাম বলেননি, কিন্তু তার বক্তব্যের রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট, আপনারাও হয়তো বুঝতে পারছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা সবচেয়ে কঠিন মন্তব্য করেছেন জঙ্গিবাদ এবং চরমপন্থা নিয়ে। বলেছেন বাংলাদেশ আবার 2001 থেকে 2006 সালের অন্ধকার সময় ফিরে যেতে পারে, যে সময় বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, 2001 থেকে 2006। এখন আছেন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান। তাকে নিয়ে অডিও বার্তায় ইতিমধ্যেই অনেক কঠোর ভাষা প্রয়োগ করেছেন শেখ হাসিনা, অনবরত নিয়মিত করছেন। তিনি দাবি করেছেন সেই সময় 2001 থেকে 2006 এই সময়ে দেশে জঙ্গিবাদ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছিল। 63 জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল, বিচারক হত্যার মতো ঘটনা ঘটেছিল, গ্রেনেড হামলা হয়েছিল তার উপর, 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনাও তিনি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন 2024 সালের 5 আগস্টের পর অনেক সাজাপ্রাপ্ত জঙ্গি মুক্তি পেয়েছে এবং জঙ্গিবাদের ছায়া আবারও রাষ্ট্রযন্ত্রের ভিতরে ছড়িয়ে পড়ছে। এই বক্তব্য নিঃসন্দেহে বিএনপি এবং তাদের মিত্ররা প্রত্যাখ্যান করবে, কিন্তু শেখ হাসিনা নিজেকে চরমপন্থার বিরুদ্ধে শেষ প্রতিরোধ হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন। তিনি কৌশলে আন্তর্জাতিক মহলকে বোঝাতে চেয়েছেন বাংলাদেশে আওয়ামী লীগ দুর্বল হলে, আওয়ামী লীগ হারিয়ে গেলে জঙ্গিবাদ আবারও শক্তিশালী হতে পারে, যেটা আসলে আন্তর্জাতিক মহল চায় না।
এই বক্তব্যের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি খুব সহজ হবে? কি মনে হয় আপনাদের? সাম্প্রতিক বাংলাদেশ সরকারের সাম্প্রতিক পাকিস্তান প্রীতির যে ধারাবাহিকতা আমরা দেখছি এবং বিভিন্ন জায়গায় অনেক জঙ্গি সংযোগ এবং সংখ্যার যে প্রেক্ষাপট আমাদের সামনে আসছে বিভিন্ন সময়ে, এসবের আলোকে জঙ্গিবাদের বিকাশকে কতকাল উপেক্ষা করবে আন্তর্জাতিক মহল? এই সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন শেখ হাসিনা। বলেছেন, ভারত শুধু প্রতিবেশী নয়, মুক্তিযুদ্ধের পরীক্ষিত বন্ধু। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ভারত বিরোধী রাজনীতি দীর্ঘদিন ধরেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলোর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগকে তার বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ সবসময় দেশ বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে নতজানু নীতি অবলম্বন করছে, তাতে নানা অভিযোগ করেছে। কিন্তু তিনি একথা বলেছেন, ইউনূসের অন্তর্বর্তী শাসনামলের 18 মাসে এবং তারেক রহমানের বিএনপি সরকারের 3 মাসে তারা একটিও নতজানু নীতি বা দেশ বিক্রির চুক্তি বা গোলামি চুক্তি তারা কেউ জনসমক্ষে আনতে পারেনি, কারণ তিনি এমন কোন চুক্তি করেননি। তিনি বলেছেন, ছিটমহল থেকে শুরু করে সমুদ্র যে সীমা অর্জন করা, আদালতের মাধ্যমে ভারতের সঙ্গে লড়াই করে আন্তর্জাতিক আদালতে সবকিছু তিনি করেছেন দেশের জনগণের কল্যাণে। তিনি দেশের স্বার্থকে সমুন্নত রেখে ভারতের সঙ্গে চুক্তিগুলো করেছেন। এই যে পাইপলাইন দিয়ে অতি সম্প্রতি যে জ্বালানি তেল এলো, এটি নিয়ে তাকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে, এই কথাটিও তিনি বলেছেন। তো যাই হোক, যে কথাগুলো তিনি বলছেন, এই কথাগুলো বা এই বক্তব্যগুলোর রাজনৈতিক তাৎপর্য কিন্তু অনেক বড়। কারণ বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে উত্তেজনা, সন্দেহ এবং কূটনৈতিক দূরত্ব নিয়ে অনেক আলোচনা কিন্তু চলছে। সেখানে শেখ হাসিনা যেন দিল্লিকে আবারও এই বার্তাই দিলেন, আওয়ামী লীগই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক বন্ধু বা পার্টনার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখ হাসিনা দাবি করেছেন তাকে এর আগে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে, পরম করুণাময়ের কৃপায় তিনি বেঁচে গেছেন। 2024 সালের 5 আগস্ট তাকে হত্যার পরিকল্পনা ছিল বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক প্রত্যাবর্তনকে শুধু ক্ষমতায় ফেরার প্রশ্ন হিসেবে না দেখিয়ে এক ধরনের বেঁচে ফেরা এবং মিশন হিসেবে উপস্থাপন করেছেন বলে মনে হয়। এখানেই আসলে একটা আবেগের জায়গা তৈরি হয়, কারণ তার সমর্থকদের কাছে, নেতা কর্মীদের কাছে এটি ফিরে আসার অঙ্গীকার কিংবা ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার হিসেবেও কাজ করছে বা করতে পারে। তবু কিন্তু প্রশ্নটা প্রাসঙ্গিক, শেখ হাসিনা কি সত্যি দ্রুত দেশে ফিরতে পারবেন? আমরা যদি এর গ্রাউন্ড রিয়েলিটি একটু খুঁজি, কি দেখতে পাবো? বাস্তবতা হলো, তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে দেশে, তার মৃত্যুদণ্ডের আদেশও রয়েছে, রাজনৈতিক পরিবেশও তার অনুকূলে নয়। কিন্তু এটাও সত্য, বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে খুব কম জিনিসই আছে। কেন বললাম? 1981 সালে 6 বছরের নির্বাসন শেষে শেখ হাসিনা ভারত থেকেই দেশে ফিরেছিলেন। ঠিক 45 বছর পর, আজকে যদিও 19 মে, তিনি 81-র 17 মে দেশে ফিরেছিলেন। তো 45 বছর পর আবারও একই ধরনের রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছেন তিনি। এজন্যই প্রশ্ন, ইতিহাসের কি পুনরাবৃত্তি হতে চলেছে, নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? এর সঠিক জবাব সময়ই দেবে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যি দ্রুত দেশে ফিরবেন কিংবা ফিরতে পারবেন? বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্লেটস নিউজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক,
ডোনাল্ড ট্রাম্প নামের একটি মহিষকে নিয়ে বাংলাদেশে তোলপাড় চলছে এবং বাংলাদেশের এই তোলপাড় একই সঙ্গে মার্কিন মুলুক, ইউরোপ, এমনকি ভারত সেখানেও নিদারুণ সমস্যা সৃষ্টি করেছে। আমাদের দেশের যে মানুষ, সেই মানুষের অসাধারণ তাদের যে স্যাটায়ার করার ক্ষমতা, নিজেদের ঘৃণা, নিজেদের অপমান, নিজেদের কষ্ট, নিজেদের বেদনা তারা যেভাবে হাস্য রসের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে, পৃথিবীর কোনো জাতির সম্প্রদায় ঠিক এভাবে পারে না। অভিনেতা হিসেবে চার্লি চ্যাপলিন তার নিজের কষ্ট, দুঃখ এবং বেদনাকে তিনি হাস্যরস দেওয়ার চেষ্টা করেছেন সেলুলয়েডের পর্দায়। কিন্তু অন অ্যাভারেজে আপনি যদি ইউরোপে ঘুরেন কিংবা আমেরিকাতে ঘুরেন, ইভেন মিডল ইস্টে ঘুরেন, সেখানে দেখবেন যারা অর্থনীতিতে ভালো তারা প্রচুর আনন্দ ফুর্তি করছে, মদ খাচ্ছে, আর যারা দরিদ্র ভিখারি তো তাদের মধ্যে দেখবেন সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, অসুস্থ হয়ে পড়ে আছে, কারোর সঙ্গে কথা বলছে না, ম্রিয়মাণ। কিন্তু আমাদের দেশে যেটা হলো, মানুষ যে অবস্থায় থাকুক না কেন সেখানে সে বিনোদন খুঁজে পায়। ধরুন রাস্তার পাশে বসে আছে ভিক্ষুক, দুটো পা নেই, একটি হাত নেই, হাতে স্ক্র্যাচ, অন্য একটা হাতে একটা স্ক্র্যাচ বা একটা লাঠি, মানে দুটো পা সম্পূর্ণ নাই, আর একটি হাত একেবারে নেই, গোড়া থেকে কাটা, শুধুমাত্র একটি হাত আছে। তো তার পাশে তারই মতো আরেক ভিক্ষুক। এই দুই ভিক্ষুক প্রেম করছে অন্য একটা ভিখারিনীর সঙ্গে। সেই প্রেম নিয়ে তাদের মধ্যে বিবাদ হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, প্রেমিকা চিৎকার করছে, আর শত শত মানুষ দাঁড়িয়ে সেই তামসা দেখছে। এমন দৃশ্য আপনি পৃথিবীর কোথাও দেখতে পাবেন না। তো এই যে রঙ্গপ্রিয় বাঙালি, এই রঙ্গপ্রিয় বাঙালি এবারের কুরবানির ঈদে তারা বিভিন্ন মহিষ, গরু এদের নাম দিয়েছে। একটি মহিষের নাম দিয়েছে হলো ডোনাল্ড ট্রাম্প, আরেকটির নাম দিয়েছে নরেন্দ্র মোদী, আরেকটির নাম দিয়েছে নেতানিয়াহু। আমাদের জুলাই বিপ্লবী নাসিরউদ্দিন পাটোয়ারির নামেও একটা গরু নামকরণ করা হয়েছে। এ নাকি সারাক্ষণ শুধু ডিস্টার্ব করে, ডাকাডাকি করে, অবাধ্য, এই জন্য তার নাম রেখেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো যাই হোক, এই যে রং তামাশা, এটাকে আমরা মনে করেছিলাম যে একেবারে নিহায়াতি রং তামাশা, কিন্তু এটা নিয়ে যে বাংলাদেশ কূটনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে, এটার কারণে বাংলাদেশে যারা সরকার পরিচালনা করছে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হবে, অথবা এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকারে যারা কর্তা ব্যক্তি তারা এমন কিছু সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তটি আসলে জাতি হিসেবে, দেশ হিসেবে, ব্যক্তি হিসেবে কোনো অবস্থাতেই দুনিয়া এবং আখেরাত এর কোনোটার সঙ্গে সামঞ্জস্য যায় না বা সামঞ্জস্যপূর্ণ হয় না। কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। খবর হলো ডোনাল্ড ট্রাম্প নামের যে মহিষটি, সেটা যে নামই ডাকা হোক না কেন বা একে যতই বিরল প্রজাতি বলা হোক না কেন, হোয়াট এভার মেবি, এটা একটা মহিষ, এটা একটা পশু। এই পশুটা দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবং এটা যে একেবারে পশুটি যে ডোনাল্ড ট্রাম্পের মতো,
এটা আন্তর্জাতিক দুনিয়ার যত গণমাধ্যম, আমাদের বাংলাদেশের ফেসবুক নয়, এখানে রয়টার্স, দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, ভারতের এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস, এর বাইরে আরো অনেক ভালো ভালো পত্রিকা, ইউরোপ এবং আমেরিকার, খোদ আমেরিকার অনেক ভালো ভালো পত্রিকা এটা নিয়ে সিরিজ অফ রিপোর্ট তারা ছেপেছে। কি রিপোর্ট ছেপেছে? মূল বক্তব্য হলো ডোনাল্ড ট্রাম্প, মানে বক্তব্যের সারাংশ, ডোনাল্ড ট্রাম্প এখন পৃথিবীতে এতটা অজনপ্রিয় যে বাংলাদেশের মতো একটি দরিদ্র, যারা সাধারণ মানুষ, যারা এতটা পলিটিক্যালি কনসাস নয়, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কি সর্বনাশ করেছে, মধ্যপ্রাচ্যের কি সর্বনাশ করেছে, টু দি পয়েন্টে আমাদের প্রান্তিক যারা খামারি, এই গরুটির নাম যারা ডোনাল্ড ট্রাম্প রেখেছে তাদের জানার কথা নয়। তারপরও ডোনাল্ড ট্রাম্পকে একটি পশুর সঙ্গে তুলনা করা হয়েছে এবং একটি পশু বানিয়ে দেওয়া হয়েছে। আর এটা যেন পশু নয়, একটি মহিষ। আপনারা জানেন যে প্রকৃতিতে মহিষ খুবই নেতিবাচক একটি প্রাণী, অত্যন্ত জেদি, বন্য। এরা পোষ মানে, কিন্তু পোষ মানার পরেও তারা যে নির্মম নিষ্ঠুর আচরণ করে। অনেক সময় তাদের যে রাখাল বা তাদের যে মালিক, বহু মালিক মহিষের গুঁতোতে প্রাণ হারিয়েছে। আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, মহিষ সম্পর্কে আমাদের ধারণা অনেক বেশি অন্যান্য এলাকার তুলনায়। দ্বিতীয়ত, মহিষের শরীরে অনেক গরম, সারাক্ষণ সে পানির মধ্যে ডুবে থাকে, সুযোগ পেলে সে ডুবে থাকে, মানে তার সবকিছু অদ্ভুত। শরীরে এত গরম যে সেই গরমের কারণে তার শরীরে চর্বিও জমতে পারে না। গরুর মতো মহিষের শরীরে কিন্তু এতটা চর্বি নেই, প্রচন্ড পেশিবহুল একটা শরীর তার। এরকম একটা প্রাণীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তুলনা করা হলো এবং এটি বিশ্ব মিডিয়াতে এতটা তুচ্ছ করে, এতটা তাচ্ছিল্য করে আসলো, যেটা খোদ হোয়াইট হাউস এবং আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হলো যে সারা দুনিয়ার এত ঘৃণা নিয়ে, এত লজ্জা নিয়ে, এত অপমান নিয়ে বসবাস করা যায় না। ডোনাল্ড ট্রাম্প এখানে যে মহিলার সঙ্গে যেভাবে তুলনা করা হয়েছে এবং যেভাবে ইরান এটা ঠাট্টা করছে, মস্কারা করছে, মধ্যপ্রাচ্য ঠাট্টা করছে, মস্কারা করছে, যেটা বলার মতো না, অস্বাভাবিক। যেমন ইরান একটা কার্টুন এঁকেছে যে বাংলাদেশের যে মহিষটির নাম ডোনাল্ড ট্রাম্প রাখা হয়েছে, সেই মহিষটির ভীষণ রকম মন খারাপ যে দুনিয়াতে এত বাজে প্রাণী থাকা সত্ত্বেও কেন তার নাম সে সকল প্রাণীর পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হলো। গ্লোবাল এটা আমেরিকাতে তোলপাড় সৃষ্টি করেছে। আপনারা যারা অনেকে আমেরিকাতে থাকেন, আমেরিকার পলিটিশিয়ানদের সাথে চলেন, তারা তো জানেনি। আমি যেটা দেখেছি যে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আমেরিকানরা এমন মাইন্ড করে, অপমান বোধ করে, যেটা আমাদের বাংলাদেশে আমরা কল্পনাও করতে পারি না। মানে জাস্ট ধরুন, একটা সময় ড্যান ডাব্লিউ মজিনা বাংলাদেশে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ বন্ধু ছিল। মার্কিন দূতাবাসের ড্যান ডাব্লিউ মজিনা, তার সঙ্গে জন, একটা টেলিভিশন টক শোতে ড্যান ডাব্লিউ মজিনাকে উদ্দেশ্য করে আমি একটা ছোট্ট স্যাটায়ার করেছি। স্যাটায়ারটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেছে যে আপনার বেশি ঢাকা শহরে থাকার দরকার নেই, আপনি এখন তৃণমূলে যান, সেখানে গিয়ে দেখুন কিভাবে ফুলের চাষ হয়, কিভাবে তারপর ফলের চাষ হয়, কিভাবে মাছের প্রজনন বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসগুলো দেখে আসুন। তো সেই অনুযায়ী তিনি কক্সবাজারে যাচ্ছেন, কিভাবে চিংড়ির পোনা হয়, তিনি মহিপুরে যাচ্ছেন, খেপুপাড়াতে যাচ্ছেন, কিভাবে সেখানে মাছের প্রজনন হয়, ফুলের চাষ কিভাবে যশোর অঞ্চলে হয়, এগুলো তিনি দেখে আসেন। আর ঢাকায় এসে মিডিয়ার সামনে বলছেন দুহাত ঝুলিয়ে, বাংলাদেশ গোয়িং ফার্স্টলি
তৃতীয় মাত্রাতে এই কথা বললাম। বিশ্বাস করেন এই একই কথার কারণে এতদিনের সম্পর্ক, সেই সম্পর্কটা ভুলে গিয়ে আমার এবং আমার পরিবারের সেই 2013 সনে সমস্ত যে ভিসা, এগুলো সব ব্লক করে দিয়েছে, ভিসা বাতিল করে দিয়েছে। এবং এখন আমি আমেরিকাতে পরবর্তী যখন ভিসা রিনিউ করতে গেলাম, তারা বললো যে হোয়াট ইজ ইউর এনিমিটি উইথ আমেরিকা, মানে এমন ভাবে দেখিয়ে দিয়েছে যে আমি আমেরিকার শত্রু। এই হলো আমেরিকানদের মানে ইগো। তো সেই ইগো, এই যে মহিষের সাথে ডোনাল্ড ট্রাম্পকে তুলনা করা হয়েছে, এটা হোয়াইট হাউস স্বাভাবিকভাবে নেয়নি। আর যেহেতু বাংলাদেশে এখন যে সরকার, এখানে সরকার বিরোধী দল, বিপ্লবী, ইনুস ফিনুস যা আছে, একমাত্র আওয়ামী লীগ ছাড়া এই বাংলায় এখন আমেরিকান বিরোধী কোনো মানুষ নেই। এমনকি আপনি কোনো হুজুরকেও পাবেন না আমেরিকা বিরোধী, বড়ভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলবে, আমেরিকাকে গালাগাল দিবে, এরকম কোনো বক্তাও আপনি ইসলামী বক্তা খুঁজে পাবেন না। তো সেই অবস্থাতে হোয়াইট হাউস কি করেছে বা না করেছে আপনারা এটা বুঝতে পারি না, কিন্তু এই গরুটিকে নয়, এই মহিষটিকে কুরবানি দেওয়া, এটাকে অনেকে মনে করেছে এই জিনিসটা এই মুহূর্তে একটা বিপদ ডেকে আনতে পারে, অথবা এটাকে একটা নাজায়েজ কর্ম মনে করছে। অনেকে এটা নিয়ে ট্রল করছে যে ডোনাল্ড ট্রাম্প নাম দিয়ে এটাকে জবাই করে এই ট্রাম্পের মাংস খাওয়াটা কি জায়েজ হবে না হারাম হবে না কি হবে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী তার পুলিশ বাহিনী পাঠিয়ে এই মহিষটিকে কেরানীগঞ্জ থানায় নিয়ে এসেছেন। তারপর সেই থানা থেকে সেটি আবার চিড়িয়াখানাতে পাঠানো হয়েছে, আর বলা হচ্ছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যক্তিগত টাকা দিয়ে এই মহিষের দায় বা দেনা বা এটার মূল্য পরিশোধ করেছেন। ভালো কথা। এতে করে কি সমস্যার সমাধান হলো? এর কারণ হলো যে এটা যদি কোরবানি হয়ে যেত, মানুষ ভুলে যেত কয়েকদিন পরে। কিন্তু এখন এই যে চিড়িয়াখানাতে, বাংলাদেশের চিড়িয়াখানাতে, পশুখানাতে, চিড়িয়াখানা বললে তো মানুষ খুব ভালো কিছু মনে করে, বাংলাদেশের পশুখানা, যেখানে নানা রকম পশু থাকে, এর মধ্যে সজারু থাকে, শিয়াল থাকে, ব্যাঙ থাকে, কুকুর থাকে। আমাদের চিড়িয়াখানা কি না আছে, সব পশু আছে, বান্দর আছে ইত্যাদি। মানে এখানে বানরের পরিবর্তে বান্দর বললাম, বান্দর আমরা খুব বেশি পছন্দ করি। এই পশুর মধ্যে ট্রাম্পকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যতদিন এটা থাকবে ততদিন বাংলাদেশের মানুষ এই ট্রাম্পকে বারবার মনে করবে এবং এটা নিয়ে সিরিজ রিপোর্ট হবে। আজকে ট্রাম্প হাগু দিয়েছে, আজকে ট্রাম্প মুতু দিয়েছে, আজকে ট্রাম্প লেজ দিয়ে মাছি দাঁড়িয়েছে, আজকে ট্রাম্প জিহ্বা বের করেছে, আজকে ট্রাম্পের শরীরে পোকা হয়েছে, ট্রাম্পের চামড়া নষ্ট হয়ে গেছে। অ্যালবিনো নামক যে প্রজাতির কথা বলা হচ্ছে, এই প্রজাতির চামড়া খুবই সেন্সিটিভ, এই চামড়া নষ্ট হয়ে যাচ্ছে। তারপর ট্রাম্পের পেটে কৃমি হয়েছে, এরকম খবর আসতে থাকবে। ট্রাম্প আজকে অমুকে লাথি দিয়েছে, অমুকে দাঁত ভেঙচি দিয়েছে, এবং এগুলো আপনি লিখে রাখেন যে এইগুলো আমাদের সামাজিক মাধ্যমে আসতে থাকবে এবং এটা আমেরিকাকে আরো বিরক্ত করবে, যদি আমেরিকা বিরক্ত হয়ে থাকে। আবার এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে নিজেকে ট্রাম্প নামক মহিষটির সঙ্গে জড়িয়ে ফেললেন, এটি তার একটা ইন্টেলিজেন্ট বুদ্ধি হয়। তিনি যদি এই কাজটি বুদ্ধিমানের মতো, তিনি তার মন্ত্রী পরিষদে যাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন তাকে নির্দেশ দিতেন এবং তাকে দিয়ে এই মহিষটিকে কিনতেন বা পুনর্বাসিত করতেন, তাহলে জিনিসটি ইন্টেলিজেন্ট হতো। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নিজেই এই ট্রাম্পের সঙ্গে, এই মহিষের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। ফলে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এবং এই মহিষ, এই তিনজনের ফটো কার্ড একসাথে বাঙালি একত্র করে তারা গান বানাবে, তারা বায়োস্কোপ বানাবে, তারা কবিতা লিখবে, এবং এই তিনজন মানে মহিষটার জীবনের শেষ, সালাউদ্দিন সাহেব এবং অন্য সবার জীবনের শেষ। আর এই কাজটি যে করা হলো,
এই কাজটি করতে গিয়ে কেউ একবারও আল্লাহর কথা ভাবেনি। কুরবানি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান, যে কোনো হালাল পশু কুরবানি দেওয়া যাবে। এখন কোন হালাল পশুকে সেই কুরবানি দেওয়ার সিদ্ধান্ত থেকে মানুষের ভয়ে, ক্ষমতার ভয়ে, কোনো রাজা বাদশার ভয়ে মাহরুম করা হলো বা তাকে সেখান থেকে ফিরিয়ে আনা হলো। এই পশু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে দাঁড়া করা হবে এবং বলবো যে হে আল্লাহ, এই মানুষগুলো তোমাকে ভয় পাওয়ার পরিবর্তে ট্রাম্পকে বেশি ভয় পেয়েছে। তুমি তাদেরকে যে দেশের ক্ষমতা দিয়েছো সেই দেশের ক্ষমতার চাইতে তারা পরদেশের ক্ষমতাকে বেশি প্রাধান্য দিয়েছে। আমি এই কিয়ামতের ময়দানে তাদের বিচার চাই। হুজুররা এই কথা আরো বলতে পারবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।